31 ডিসেম্বর জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের মাধ্যমে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। রোববার দুপুরে রাজধানীর বাংলা মোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। এতে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন আহ্বায়ক। হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ৫ আগস্ট না হওয়ার কারণে বিদেশে বসে ষড়যন্ত্র করে যাচ্ছে ফ্যাসিস্টরা। গণ অভ্যুত্থানকে ঘিরে মানুষের যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে এবং ৭২-এর সংবিধান যে মানুষ প্রত্যাখ্যান করেছে তার একটি দালিলিক প্রমাণ হিসেবে ৩১ ডিসেম্বর জাতির সামনে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে মানুষের আকাঙ্ক্ষা ঘোষণার ৩১ ডিসেম্বর মানুষ শহীদ মিনারে জড়ো হবে। আওয়ামী লীগ বাংলাদেশের প্রেক্ষাপটে একটি অপ্রাসঙ্গিক একটি রাজনৈতিক দল, যারা গণমানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি না দিয়ে নির্যাতন, নিপীড়ন, গুম এবং খুন এবং হত্যার যারা রাজনীতি করেছে, যারা জনগণের বিপরীতে, আশা আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে। আমরা প্রত্যাশা রাখছি এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনে এই নাৎসিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। আমাদের এই ঘোষণাপত্র সকলের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে। এটি আগামীর বাংলাদেশের ঘোষণাপত্র। এটি কোনো নির্দিষ্ট দলের, মতের, ধর্মের, বয়সের মানুষের ঘোষণাপত্র নয়। এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই আমরা আমাদের জায়গা থেকে আমাদের জাতীয় শহীদ মিনার, যেখানে একদম অফিসিয়ালি ৬ জুন প্রথম আমাদের এই আন্দোলনটি শুরু হয়েছিল, সেখানে আমরা ৩১ ডিসেম্বর আমাদের জায়গা থেকে এই ঘোষণাপত্রটি একসাথে আমরা ঘোষণা করার একটি প্রস্তুতি নিচ্ছি। গণতান্ত্রিক ঐক্য বিনষ্ট করতে একটি রাজনৈতিক দল খোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। জুলাই আগস্ট আন্দোলনে হতাহত রিকশা, ভ্যান শ্রমিক নেতা ও তাদের স্বজনদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুধু প্রতিবেশী দেশ থেকে নয়, দেশের অভ্যন্তরেও করা হচ্ছে। আগামীকাল সোমবার থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা। দুপুরে সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান। দুপুরে সচিবালয়ে কাভার করা সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত হয়। সেখানে উপদেষ্টা জানান, সোমবার থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা। তালিকা অনুযায়ী আগামী ১৫ দিন অস্থায়ী পাস দিয়ে সাংবাদিকরা প্রবেশ করতে পারবেন। এরপর থেকে স্থায়ী পাস নিয়ে তারা প্রবেশ করতে পারবেন। এ বিষয়ে কথা বলছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামও। এবং আপনারাও এটা ভালো করে জানেন যে এই ৩,০০০ প্লাস কিন্তু সবাই সাংবাদিক নন এবং নাম সর্বস্ব বিভিন্ন পত্রিকার নাম ব্যবহার করে অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে একটা এখানে সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। ফলে সেটি আমাদের পুনর্মূল্যায়ন এবং পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। তো সেই জন্য আমাদের কিছুটা সময় লাগবে। আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী নতুন করে আবার স্থায়ী পাসের ব্যবস্থাটি করব এবং সেই সময় পর্যন্ত একটা সীমিত সংখ্যা একটা অস্থায়ী পাস আগামীকাল থেকে দেওয়া হবে। দর্শক, সচিবালয়ে আছেন সহকর্মী রাকিব হাসান, যুক্ত হচ্ছে তার সাথে। রাকিব, সচিবালয়ে অগ্নিকাণ্ড পরবর্তী পরিস্থিতি কেমন দেখছেন, আর পাস বাতিল নিয়ে নতুন কি আর কোনো সিদ্ধান্ত হয়েছে জানাবেন। ধন্যবাদ সৌদা আপনাকে। আসলে ঠিক যেমনটি বলছিলেন যে সচিবালয়ে অগ্নিকাণ্ড, আমরা ঠিক সচিবালয়ের সামনেই দাঁড়িয়ে রয়েছে। আমরা জানি যে সম্প্রতি এই সচিবালয়ে ভয়াবহ কিছু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেছে এবং অগ্নিকাণ্ডের বেশ কয়েকটি মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমি যদি একটু দেখাতে চাই সেই বিষয়টা, আপনার পেছনেই দেখতে পাচ্ছেন সেই ভবনগুলো, যে ভবনগুলোতে আসলে অগ্নিপাতের সূত্রপাত হয়েছিল। এখনও সেই ভবনগুলো কিন্তু পুরো যে অগ্নিকাণ্ডের যে কারণ আসলে সে কারণ খুঁজে বের করতে ভবনগুলোকে অনেকটাই
জনবিচ্ছিন্ন করে রেখেছেন এবং তদন্তের স্বার্থেই কিন্তু কোনো মানুষ বা কাউকে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তারই ধারাবাহিকতা আমরা আজকে সকাল থেকেই কিন্তু সচিবালয়ে অবস্থান করছিলাম, দেখতে পেয়েছি যে সচিবালয়ে কিন্তু কিছু নির্দিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়া কাউকেই যানবাহন নিয়ে গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি সচিবালয়ে কোনো কর্মকর্তাকেই। কিছু কিছু যারা রয়েছেন নির্দিষ্ট সংখ্যক লোকই কিন্তু এখানে তারা যানবাহন নিয়ে প্রবেশ করতে পেরেছেন, আর বাকি সবাই কিন্তু পায়ে হেঁটে তাদের পাশ দেখিয়ে ভেতরে প্রবেশ করেছেন। একই সাথে যদি আরেকটু বিষয় জানিয়ে রাখতে চাই যে আমরা জানি যে এরই মধ্যেই কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছে, যাদের অস্থায়ী পাস রয়েছেন, যারা আসলে সাংবাদিক সহ বিভিন্ন বেসরকারি লোক যারা প্রবেশ করতেন তাদের সকল অস্থায়ী পাসকেই কিন্তু বাতিল করা হয়েছে। তো সেই বিষয়টি নিয়ে কিন্তু সাংবাদিকদের মধ্যে সকাল থেকে উদ্বেগ ছিল যে আজকে সকাল থেকে সাংবাদিকদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি। সেই বিষয়টি নিয়ে আমরা জানি যে সচিবালয়ের যে সাংবাদিকদের একটি সংগঠন রয়েছে যা সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম, সেই সংগঠনটি আজকে বেলা 12টার দিকে তাদের একটি প্রতিনিধি দল নিয়ে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে তারা বৈঠক করেছেন এবং সেখানে বৈঠকে তারা স্পষ্ট একটি নির্দেশনা দিয়েছেন যে সাংবাদিকদের তারা তাদের কাজে কোনো বাধা দেবে না পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে। সেক্ষেত্রে যেহেতু পূর্বের পাসগুলো বাতিল করা হয়েছে, সেক্ষেত্রে তাদের জন্য একটি অস্থায়ী পাসের ব্যবস্থা করা হবে, সেটা ব্যবহার করে আগামীকাল সকাল থেকেই কিন্তু সাংবাদিকরা তাদের নির্দিষ্ট কাজের জন্য ভেতরে প্রবেশ করতে পারবেন। সেই প্রবেশগুলো আসলে একটি নির্দিষ্ট সংখ্যক যেহেতু সীমিত করা হয়েছে, যেহেতু পূর্বে সকল পাসই বাতিল করা হয়েছে, সেক্ষেত্রে অস্থায়ী পাস আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু ইস্যু করবেন। সেটির একটি তালিকা তাদের কাছ থেকে দিতে হবে, তাদেরকে আগে থেকেই দিয়ে রাখতে হবে। সেই তালিকা অনুযায়ী সেই সাংবাদিকরা প্রতিদিন তাদের কাজের জন্য ভেতরে প্রবেশ করতে পারবেন। তবে আরও একটি বিষয় বলতে চাই যে যেহেতু সাংবাদিকরা আসলে তাদের অধিকার বা গণমাধ্যম কর্মীরা যারা কাজ করেন তারা তাদের জন্য আসলে গণমাধ্যম কর্মীদের জন্যই কিন্তু তারা আরেকটি বিষয় বলছেন যে এই পাসটি সাময়িক সময়ের জন্য কিন্তু আগামী 15 দিনের জন্য এ ধরনের অস্থায়ী পাসের ব্যবস্থা করা হবে। তারপর থেকেই কিন্তু তারা একটি তাদের পূর্বের যে নিয়ম অনুযায়ী যেভাবে আসলে আবেদন করা হতো সেই আবেদনের মাধ্যমে পিআইডি কিংবা তথ্য অধিদপ্তর থেকে তথ্য মন্ত্রণালয় থেকে তাদের নতুন করে আবার পাস গ্রহণ করতে হবে। সেই পাসটি আসলে নতুন করেই তারা দিবেন, কারণ পূর্বের সকল পাস যেহেতু তারা বাতিল করেছেন সেই পাস নিয়ে কাউকেই কিন্তু আর সচিবালয়ে প্রবেশ করতে দেয়া হবে না। যারাই প্রবেশ করতে পারবেন তারা নতুন পাস নিয়ে নতুনভাবে তালিকা অনুযায়ী তারা কিন্তু এই সচিবালয়ে প্রবেশ করবেন। সেই বিষয়টি কিন্তু আমাদেরকে স্পষ্ট করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই বিষয়টি নিয়ে কিন্তু কিছুক্ষণ আগে এই সচিবালয়ের সামনে কথা বলেছেন তথ্য উপদেষ্টা, তিনিও কিন্তু সেই একই বিষয় জানিয়েছেন যে সাংবাদিকদের সহ যারা বেসরকারি অস্থায়ী পাস রয়েছে, শুধু অস্থায়ী না স্থায়ী পাসগুলো বেসরকারি পর্যায়ে যে পাসগুলো রয়েছে সবগুলো পাসই বাতিল করা হয়েছে। সাংবাদিকদের জন্য গণমাধ্যম কর্মীদের জন্য যারা সব সময় মাঠ পর্যায়ে কাজ করেন সচিবালয় নিয়ে কাজ করেন তাদেরকে তারা নতুনভাবে পাস ইস্যু করবেন, সে বিষয়টি তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। তিনি আরেকটি বিষয় জানিয়েছেন সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা এরই মধ্যে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই তদন্ত কমিশন কিন্তু আজকের মধ্যে একটি রিপোর্ট দেওয়ার কথা রয়েছেন। সেই রিপোর্টটি হাতে পেলেই হয়তোবা সচিবালয়ে কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সেই বিষয়টি তারা প্রাথমিকভাবে জানতে পারবেন বা ধারণা করতে পারবেন। এছাড়া অধিকতর তদন্তের জন্য তারা কিছুক্ষণ অপেক্ষা করবেন। আগামী 15 দিন এই বিষয়টি তারা নিয়ে কাজ করবেন। তদন্ত সংস্থা বা তদন্ত যে কমিটি গঠন করেছে সেই কমিটি আগামী 15 দিন কাজ করার স্বার্থেই কিন্তু যেই স্থানটিতে বা যে ভবনগুলোতে আগুন লেগেছিল, যেই মন্ত্রণালয়গুলো অগ্নিকাণ্ড ঘটেছিল সেই অগ্নিকাণ্ডের সেই স্থানগুলোতে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না, কারণ এখানে তারা তদন্তকারী সংস্থা তারা তদন্ত করবেন এবং 15 দিন পরে আসলে কী কারণে কেন বা অগ্নিকাণ্ড হয়েছে সেই বিষয়গুলো আমরা আজকে হয়তো বা প্রাথমিকভাবে জানতে পারবো। তবে নির্দিষ্ট করে জানতে হলে হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে সচিবালয়ের মতো জায়গায় এরকম অগ্নিকাণ্ডে অনেকটাই কিন্তু মানে কি বলবো যে দুঃখ প্রকাশ করেছেন বা তারা অনেকটা বিস্মিত হয়েছেন উপদেষ্টা নাহিদ। তিনি নিজেই বলেছেন এই ধরনের একটি সিকিউরিটি জায়গায় কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সে বিষয়টি নিয়ে তারাই উদ্বিগ্ন, তারাও বিষয়টি খতিয়ে দেখছে। তো এই ছিল আসলে সবকিছু মিলে আমরা বলবো যে সর্বশেষ সচিবালয়ের সর্বশেষ খবর ছিল এটাই। পরবর্তী সংবাদ হয়তো বা আমরা কিছু আপডেট পেলে আপনার মাধ্যমে জানিয়ে দিতে পারবো। সওদা। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয় থেকে অগ্নিকাণ্ড পরবর্তী সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাকিব হাসান। এবারে অন্যান্য প্রসঙ্গ। শুরু হলো আলোচিত 47তম বিসিএস এর আবেদন। রোববার সকাল 10টা থেকে অনলাইনে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী 30 জানুয়ারি রাত 11:59 পর্যন্ত। এর আগে এক দফা আবেদন স্থগিতের পর নতুন এ তারিখ ঘোষণা করে সরকারি কর্ম কমিশন পিএসসি। বড় পরিবর্তন নিয়ে এবারের আবেদন প্রক্রিয়া শুরু হলো। 47তম বিসিএস পরীক্ষা থেকে আবেদন ফি ও মৌখিক পরীক্ষার নম্বর কমানো হয়েছে। এই বিসিএস এ মৌখিক পরীক্ষার নম্বর 200 থেকে কমিয়ে 100 করা হয়েছে। আবেদন ফি
500 টাকার পরিবর্তে 200 টাকা নির্ধারণ করা হয়েছে। আর ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ধরা হয়েছে 50 টাকা। গত 26 ডিসেম্বর নতুন এই বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। শেরপুরে যাত্রীবাহী বাস ও যাত্রীবাহী সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজিতে থাকা চালক সহ 6 জন প্রাণ হারিয়েছে। গুরুতর আহত হয়েছে আরও 5 জন। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। সকালে শেরপুর শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে শেরপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা জোড়া পাম্প এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নকলা থেকে ছেড়ে আসা শেরপুরগামী যাত্রীবাহী সিএনজি ও কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস রিফাত পরিবহন শেরপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা জোড়া পাম্প এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে গিয়ে এর চালক সহ ঘটনাস্থলে 5 জন মারা যান। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অপরজনকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে নারীও রয়েছে। শেরপুর সদর থানার ওসি জোবাইদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী প্রজন্মকে নৈতিক শিক্ষার মাধ্যমে একটি বিজ্ঞানময় আধুনিক জাতি হিসেবে গড়ে তুলতে সরকারের পাশাপাশি সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দিনব্যাপী বিজ্ঞান মেলা উদ্বোধন করে তিনি এই আহ্বান জানান। সমৃদ্ধির বাংলাদেশ গড়তে আগের সরকার যা করতে পারেনি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মঞ্জুরুল ইসলাম। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। শীতের সকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজন করল দিনব্যাপী বিজ্ঞান মেলা। প্রথমবারের মতো এমন ব্যতিক্রম ধর্মী বিজ্ঞান মেলায় অংশ নিতে পেরে খুশি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। নতুন কিছু শেখার জন্য যে আমরা এখানে উপস্থিত হয়েছি, নতুন কিছু দেখার জন্য, নতুন কিছু উপলব্ধি করার জন্য, এই ড্রোনগুলা যাতে আমরা নিজেদের দেশে বানাতে পারি এমন একটা প্রতিষ্ঠান তৈরি করার জন্য, যে প্রতিষ্ঠানে আমাদের নিজেদের ড্রোন নিজেরাই তৈরি করতে পারবো। শিবির যে সায়েন্স ফেস্টের আয়োজন করছে ইবনে হাইসানকে উৎসর্গ করে, সেটা হলো মুসলমানদের যে বিজ্ঞানের ধারণা অথবা মুসলমান যে বিজ্ঞানের অগ্রযাত্রা এগিয়ে ছিল সেটা যাতে কোনোভাবে পিছিয়ে না যায়, সেক্ষেত্রে বর্তমানে তারা যে মেলা আয়োজন করছে সে মেলাতে আসলে আমি অনেক অংশগ্রহণ করতে পেরে খুশি। তারা জানান, এর মাধ্যমে জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ সাধনে নিজের প্রতিভাকে মেলে ধরার সুযোগ সৃষ্টি হয়েছে। এতদিন বাংলাদেশে একটা যে স্বৈরাচারী রেজিম ছিল, এমন অনেকই আয়োজন করতে যেগুলো স্বৈরাচারী রেজিমের ফলে আয়োজন করতে পারতো না। এর ফলে বাংলাদেশের যে ক্ষুদে শিক্ষার্থীরা আছে এদের অনেক প্রতিভা থাকা সত্ত্বেও উপযুক্ত কোনো প্ল্যাটফর্ম বা উপযুক্ত কোনো প্রতিষ্ঠান, উপযুক্ত আর্থিক সহযোগিতার কারণে প্রকাশ করতে পারতো না। মেলায় প্রদর্শিত বিশ্ব মুসলিম বিজ্ঞানীদের ছবির সাথে পরিচিত হতে পেরে আয়োজকদের প্রতি সন্তুষ্ট প্রকাশ করেন কেউ কেউ। যারা এই পৃথিবীকে সভ্যতা, জ্ঞান, বিজ্ঞানে যারা শীর্ষে নিয়ে গিয়েছিল, আমি এখানে এসে তাদেরকে উপলব্ধি করতে পারলাম, তাদেরকে দেখতে পারলাম। বর্তমান বিশ্বে ক্যামেরা বা এগুলো কারা এসেছে, তখন বর্তমান ইয়েতে তাকালে বোঝা যায় যে তারা ইহুদিরা বা এরকম অন্য ধর্মের ইয়ারা, কিন্তু শেষমেশ দেখা গেলে যে মুসলিম বিজ্ঞানীরাই এগুলা আবিষ্কার করেছে। এর আগে দিনব্যাপী ঐতিহাসিক বিজ্ঞান মেলা উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সভাপতি মঞ্জুরুল ইসলাম। বিজ্ঞানীরা যখন নৈতিকতাকে বিসর্জন দিয়েছে, তখন হিরোশিমা নাগাসাকির জন্ম হয়েছে। এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নতুন প্রজন্মকে একটি বিজ্ঞানময় ও আধুনিক জাতি হিসেবে গড়ে তুলতে চাই, এমন অভিব্যক্তিও প্রকাশ করেন মঞ্জুরুল ইসলাম। ইসলামী ছাত্র শিবির চাই নৈতিকতা, ইসলামী ছাত্র শিবির চাই সমৃদ্ধি, ইসলামী ছাত্র শিবির চাই আমাদের এই প্রজন্ম এমনভাবে গড়ে উঠুক, বিজ্ঞান মনস্ক হবে এবং তারা ইসলামকে, ধর্মকে উন করার মধ্য দিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাবে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। একটি বাড়ি নিয়ে একটি গ্রাম, শুনে অবাক লাগলেও এমনই এক অদ্ভুত গ্রামের সন্ধান মিলেছে ফরিদপুরে, যেখানে বসবাস করে মাত্র একটি পরিবার। গ্রামের সংজ্ঞায় না পড়লেও এই গ্রামটি এখন সারা দেশে আলোচিত। প্রতিনিধি শফিকুল ইসলাম জনির রিপোর্ট। মাত্র ৬০% জমির উপরে আনুমানিক ২০০ বছর আগে গড়ে ওঠা গ্রামটির নাম বিষ্ণুপুর। ছোট্ট এই গ্রামটিকে স্থানীয়রা বেষ্টপুর নামেও ডেকে থাকেন। গ্রামের সংজ্ঞায় না পড়লেও বিষ্ণুপুর এখন সারা দেশের আলোচিত গ্রাম। এই গ্রামের সবুজ প্রকৃতি আর হিমেল বাতাসে দোল খাওয়া ফসলি মাঠ নজর কাড়বে যে কারো।
আগে থেকেই গ্রামটি ছোট্ট, লোকসংখ্যা কমতে কমতে এখন একেবারে ছোট্ট গ্রামে পরিণত হয়েছে। সম্পূর্ণ কৃষি নির্ভর গ্রামটিতে আছে একটি মাত্র বাড়ি, যেখানে ছেলে সন্তান নিয়ে 10 পরিবারের মোট 32 সদস্যের বসবাস। আমাকে তো জায়গা জমি নাই যে আমরা ডাঙ্গাই চলে যাবো, আমাকে হেনেই থাকতে হবে। দাদার কেলে বাড়ি চলে গেছে, পানি নাই না, পানিতে তলায় যায়, পানিতে তলায় যায়। ওই ধান ওই যে গাছ গাছালি সব ওই যে ভিটে ভিটে ওই কোনো আরেকটা বাড়ি আছে, ওই যে আরেকটা বসত আছে, ওই কোনো আর সব চলে গেছে। চারিদিকে সবুজ ফসলি মাঠে ঘেরা গ্রামটির অবস্থান ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নে। উপজেলা সদর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে বিষ্ণুপুরের দক্ষিণে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার জয়নগর গ্রাম এবং উত্তরে বোয়ালমারীর টংরাইল গ্রাম। গ্রামের একমাত্র প্রবীণ নারী বাসিন্দা আনোয়ারা বেগম জানালেন গ্রামের নানা ইতিহাস। ছোট্ট গ্রামটিতে মুক্তিযুদ্ধকালে আশ্রয় নিয়েছিল শত শত মুক্তিযোদ্ধা। মদ্দি বাড়ি ছিল, ওই বাইকে ভাড়াইতে আসতো সব, আর মেয়েরা দাবড়াইতো বলে, আর সেই বেশ ফুরাইছে সব সিটে ফুটেই। এই জায়গা কেউ আসেনি যুদ্ধের সময়, একটা কাকও আসেনি। ওরে মানুষ এসে পলাইতো, বাইটে পড়া কানাইসা ছিল। গ্রামটিতে বিদ্যুৎ থাকলেও নেই চলাচলের কোনো রাস্তা। জমির আল ধরে কাদামাটি মারিয়ে চলে আসা যাওয়া। বর্ষাকালে নৌকায় হয়ে ওঠে একমাত্র ভরসা। আমরা যখন ছোট ছিলাম তখন আমার বাবা লেখাপড়া করতে পারেনি, আমরা পারিনি দেখে আমি আমার নানা বাড়ি থেকে লেখাপড়া করছি, যাতে এখান থেকে আমরা পারিনি। বর্ষার দিন দেখা যাচ্ছে 5 শরিকের একখান নৌকা, কোনো দিন পাইছি কোনো দিন পাই নাই। গ্রামটিতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই, এমনকি নেই কোনো মসজিদও। ফলে পায়ে হেঁটে প্রায় 1.5 কিলোমিটার দূরে পাশের গ্রামের স্কুলে যেতে হয় শিক্ষার্থীদের। গ্রামটা খুব সুন্দর, কিন্তু দুঃখের বিষয় হলো যে এখানে শিক্ষার আলো কম। এখানে বৃষ্টি হইলে বা বিভিন্ন কারণে এখানে পোলাপান স্কুল কলেজ মাদ্রাসা এমনকি আশেপাশে মসজিদও নেই। পার্শ্ববর্তী গ্রামের আরেক বাসিন্দারা জানালেন একসময় গ্রামটিতে 5টি পরিবারের বসবাস ছিল। অনেকেই গ্রাম ছেড়ে চলে যাওয়ায় এখন শুধু একটি পরিবারই টিকে আছে। মোট বাড়ি ছিল হলো 5টা, তা 5টার ওই যাইতে যাইতে এই বেকার তো চলাচলতে খুব অসুবিধা। বেকার দেখে যাইতে যাইতে সবাই চলে গেছে, আমরা এক বাড়ি রয়েই গেছি, আমরা যাই নাই। তথ্য অনুযায়ী সিলেটের বিশ্বনাথ উপজেলার শ্রীমুখ গ্রামটি এশিয়ার সবচেয়ে ছোট গ্রাম। সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউপিতে অবস্থিত শ্রীমুখ গ্রামটির সরকারি তালিকাভুক্ত ফরিদপুরের বিষ্ণুপুর গ্রামটিতে স্বাধীনতার আগে থেকেই বসবাস করে আসছে মাত্র একটি পরিবার। সেই হিসেবে দ্বিতীয় ছোট্ট গ্রাম ফরিদপুরের বিষ্ণুপুর। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর।